হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা কি জানেন পৃথিবীতে মোট কয়টি দেশ আছে? বর্তমানে পৃথিবীতে প্রায় ১৯৫টি দেশ রয়েছে, কিন্তু আয়তনের দিক থেকে এদের কেউই রাশিয়ার ধারে কাছেও নেই। হ্যাঁ, রাশিয়া এতটাই বিশাল। চলুন আজ জেনে নেওয়া যাক কিভাবে এই রাশিয়া পৃথিবীর বুকে ১ নম্বর স্থান দখল করে আছে আয়তনের দিক থেকে। রাশিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব শুনলে অবাক হবেন, ৫,৬০০ মাইলেরও বেশি। মানে পশ্চিমে ছোট্ট কালিনিনগ্রাদ থেকে শুরু করে পূর্বে বিগ ডিওমেড দ্বীপ পর্যন্ত এই বিশাল দেশ বিস্তৃত। আর এর মধ্যে রয়েছে ১১টা আলাদা টাইম জোন। মোট আয়তন প্রায় ৬৬,১২,৭৭৪ বর্গমাইল। ভাবা যায়, রাশিয়া এতটাই বড় যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডাকেও এর মধ্যে প্রায় ২.৫ বার ঢুকিয়ে দেওয়া যাবে। প্রায় ৩৫০ বছর ধরে রাশিয়া কিন্তু আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে। ১৮৬৬ সালে যখন এর আকার সবচেয়ে বেশি ছিল, তখন এটি পোল্যান্ড থেকে আলাস্কা পর্যন্ত ছড়িয়েছিল। কিন্তু কয়েক শতাব্দী আগেও আজকের মতো এমন শক্তিশালী রুশ রাষ্ট্রের অস্তিত্ব ছিল না। তখন এই এলাকা ছোট ছোট রাজ্য আর ডিউকদের শাসনে বিভক্ত ছিল। সেখান থেকেই ধীরে ধীরে একটা নতুন জাতির ধারণা জন্মায়, যা কসাক যোদ্ধা আর যার শাসকদের হাত ধরে পৃথিবীর সবচেয়ে বড় দেশে পরিণত হয়। এই ভিডিওতে আমরা দেখব ঠিক কিভাবে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ হয়ে উঠল। রুশ রাষ্ট্রের জন্ম আর তার বিস্তার বুঝতে হলে আমাদের ইউরোপীয় রাশিয়ার দিকে তাকাতে হবে। এটা আসলে উরাল পর্বতমালার পশ্চিমে থাকা দেশের একটা তুলনামূলক ছোট অংশ। এর বেশিরভাগ এলাকাই ভলগা নদী আর তার শাখা নদী দিয়ে ঘেরা। আর এখানেই দেশটির প্রধান শহরগুলো যেমন মস্কো, কাজান, সামারা, ভলগোগ্রাদ আর আস্ত্রাখান অবস্থিত। এখানে একটা শক্তিশালী রাষ্ট্র তৈরি হতে কিন্তু মধ্যযুগ পর্যন্ত সময় লেগেছিল। পন্টিক ক্যাসপিয়ান তৃণভূমির বিশাল সমভূমি বহু শতাব্দী ধরে বিভিন্ন ইন্দো ইউরোপীয় আর জার্মানিক জাতির বাস ছিল। প্রাচীন গ্রিক যুগে এখানে ছিল সিথিয়ানরা, পরে সারমাতিয়ান, হুন আর গথদের মতো উপজাতিরা আসে। এরাই কিন্তু তৃতীয় থেকে পঞ্চম শতাব্দীতে রোমান সাম্রাজ্যকে দুর্বল করে দেয় আর পরে তার পতনেও ভূমিকা রাখে। নবম ও দশম শতাব্দীতে এই অঞ্চলে কিছুটা ঐক্য আর সংস্কৃতির মিল দেখা যেতে শুরু করে। এর কারণ ছিল স্ক্যান্ডিনেভিয়ান নর্স বা ভাইকিংদের বিস্তার। ভাইকিংরা সাধারণত ব্রিটেন আর পশ্চিম ইউরোপে তাদের আক্রমণের জন্য পরিচিত হলেও এই সময় তারা পূর্ব ইউরোপে অনেক বেশি সক্রিয় ছিল। তারা বাল্টিক সাগর পেরিয়ে ভলগা, ডন আর নিপারের মতো বড় নদী ধরে এগিয়ে কৃষ্ণ সাগর আর ক্যাসপিয়ান সাগরে ঢুকে পড়ত এবং বাইজেন্টাইন সাম্রাজ্য ও আরব খেলাফতের বিরুদ্ধে অভিযান চালাত। সময়ের সাথে সাথে এই ভ্রমণপ্রিয় নর্সম্যানরা যে নদীগুলো ব্যবহার করত তার তীরে স্থায়ীভাবে বসতি গড়তে শুরু করে। এভাবেই কিয়েভ, নবগরদ আর স্তারায়া লাডোগার মতো শহরগুলোর জন্ম হয় এবং তারা এগুলোকে ছোট ছোট স্বাধীন শহর হিসাবে শাসন করত। এই বসতিগুলোর নর্স শাসকরা, যারা রুশ নামে পরিচিত ছিল, ধীরে ধীরে স্থানীয় স্লাভিক জনগোষ্ঠীর সাথে মিশে যায়। এরপর তারা তাদের এলাকা বাড়িয়ে এই অঞ্চলে প্রথম বড় রাজ্যগুলো গড়ে তোলে, যেমন নবম শতাব্দীর শেষের দিকে কিয়েভান রুস আর পরে দ্বাদশ শতকের নবগরদ প্রজাতন্ত্র। ১৩০০ শতাব্দীর মধ্যে নবগরদ, পস্কভ, থভের আর মস্কোভি ডাচির মতো রাজ্যগুলো, যারা পশ্চিম রাশিয়ার নদী আর হ্রদের পাশে গড়ে উঠেছিল, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বেশ ধনী হয়ে ওঠে। বিশেষ করে নবগরদ বাল্টিক সাগর আর উত্তর সাগরের বাণিজ্যিক শহরগুলোর জোট হ্যান্সেটিক লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খুব লাভবান হয়েছিল। তবে ১২২৩ সাল নাগাদ পূর্ব দিক থেকে এক বিরাট বিপদ তাদের শান্তি আর সমৃদ্ধি নষ্ট করতে এগিয়ে আসছিল। তারা ছিল মঙ্গল। এশিয়া থেকে আসা এই যাযাবর যোদ্ধারা চেঙ্গিস খান আর তার উত্তরসূরিদের নেতৃত্বে ঝড়ের বেগে ইউরেশীয় স্টেপ পেরিয়ে পশ্চিমে ছড়িয়ে পড়ে আর পথে আসা প্রতিটি শহর দখল করে নেয়। তারা কালকা নদীর যুদ্ধে রুশ রাজ্যগুলোর একটা জোটকে হারাতে পারলেও তারপর তাদের বাহিনী পূর্ব দিকে ফিরে যায়। কিন্তু তারা ১৪ বছর পর আবার ফিরে আসে এবং রুশদের প্রায় সমস্ত দক্ষিণাঞ্চল দখল করে নেয়। ১২৪০ সালে তারা কিয়েভের মতো শহরগুলোকে ধ্বংস করে দেয় আর এই ভূমিগুলোকে গোল্ডেন হোড নামের তাদের নিজস্ব সাম্রাজ্যের অংশ করে তোলে, যেখানে রুশ রাজ্যগুলো তাদের অধীনে কর দিত। উত্তরের বেশিরভাগ রুশ রাজ্য অবশ্য মঙ্গলদের বশ্যতা স্বীকার করে ধ্বংসের হাত থেকে বেঁচে গিয়েছিল।
পরবর্তী 2 শতাব্দী ধরে পশ্চিম রাশিয়ার ওপর মঙ্গলদের শাসন বজায় ছিল এবং ভলগা ও ডন নদীর নিম্ন অববাহিকায় বেশ কয়েকটি মঙ্গল রাজ্য বা খানাত তৈরি হয়েছিল। গোল্ডেন হোর্ড, ক্রিমিয়ান খানাত আর কাজান খানাত এই অঞ্চলে ব্যাপক ক্ষমতা বিস্তার করেছিল। তারা মস্কোভি আর নবগরদের মতো উত্তরের রুশ শহরগুলো থেকে, যেগুলো তাদের সরাসরি শাসনের অধীনে ছিল না, প্রচুর কর আদায় করত। ষোড়শ শতাব্দীর শুরুতে উত্তর দিকে লেক লাডোগা থেকে দক্ষিণ দিকে ভলগা নদী পর্যন্ত একটা একতাবদ্ধ রুশ রাষ্ট্রের জন্ম হয়। এই অঞ্চলের দখল আরও বাড়ান ইভান চতুর্থ, যিনি ইতিহাসে ভয়ঙ্কর ইভান বা ইভান দ্য টেরিবল নামে পরিচিত। তিনি রাশিয়ার শাসন কাস্পিয়ান সাগরের দিকে আরও দক্ষিণে বাড়িয়ে দেন। 1547 সালে ইভান চতুর্থ নিজেকে সমগ্র রাশিয়ার প্রথম জার হিসাবে ঘোষণা করেন। এর মাধ্যমেই পরবর্তী শতাব্দীগুলোতে উরাল পর্বতমালার ওপারে রাশিয়ার পূর্ব দিকে বিস্তারের এক নতুন অধ্যায় শুরু হয়। এই কাজটা প্রাথমিকভাবে করেছিল স্টেপের ছোট ছোট কসাক বাহিনী। কসাকরা ছিল এক ধরনের যাযাবর যোদ্ধা, যারা ঘোড়ায় চড়ে লড়াইয়ে খুব দক্ষ ছিল। তাই রাশিয়ার শাসকরা তাদের পূর্ব দিকে আরও অনুসন্ধানের জন্য নিয়োগ করে। ইয়ারমাক টিমোফেইভিচের মতো নেতাদের নেতৃত্বে কসাকরা বর্তমান কাজাখস্তানের সিবিএর খানাত দখল করতে সফল হয়। তাদের এই অভিযান সাইবেরিয়ার বিশাল অঞ্চলে আরও গভীর অনুসন্ধানের পথ খুলে দেয়। পরের 100 বছরের মধ্যে রুশ অভিযাত্রীরা প্রশান্ত মহাসাগরের তীরে কামচাটকা উপদ্বীপে পৌঁছে গিয়েছিল। 1700 ও 1800 শতকে এই অঞ্চলে ছোট ছোট উপনিবেশও গড়ে উঠতে শুরু করে। এমনকি শক্তিশালী প্রশান্ত মহাসাগরের ওপারে নতুন অঞ্চল দখলের চেষ্টাও করা হয়। রুশ নৌবাহিনীর ডেনিশ ক্যাপ্টেন ও মানচিত্রকর ভিটাস বেরিংকে 1733 সালে সমুদ্র আর প্রণালী অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। তার কৃতিত্বের সম্মানেই পরবর্তীতে সেই সাগর আর প্রণালীর নাম হয় বেরিং সাগর ও বেরিং প্রণালী। যদিও এই অভিযানে বেরিং প্রাণ হারান, তবে 1741 সালে আলাস্কার দ্বীপপুঞ্জ আর উপকূল আবিষ্কারের ফলে পশম শিকারী ও অভিযাত্রীরা এই অঞ্চলে আরও অনুসন্ধানে উৎসাহিত হয়। এর ফলে রাশিয়া আনুষ্ঠানিকভাবে এই ভূমিগুলো নিজেদের বলে দাবি করে। পূর্ব দিকে এত দারুণ সব অর্জন সত্ত্বেও 1700 শতকে রাশিয়ার প্রধান লক্ষ্য ছিল পশ্চিম দিকে এগিয়ে ইউরোপীয় মহাদেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা আর বাল্টিক সাগরে একটা উষ্ণ জলের বন্দরের নিয়ন্ত্রণ নিশ্চিত করা। সেই সময় ফিনল্যান্ড আর বর্তমান রাশিয়ার উত্তর পশ্চিমের বেশিরভাগ অংশ সুইডেনের নিয়ন্ত্রণে ছিল। ফলে ইউরোপের সাথে বাণিজ্যের জন্য রাশিয়াকে দেশের একেবারে উত্তরে থাকা আর্চেঞ্জেলস্ক বন্দরের ওপর নির্ভর করতে হতো। কিন্তু আর্কটিক সার্কেলের মধ্যে হওয়ায় শীতকালে বরফ জমে যাওয়ায় এই বন্দর ব্যবহার করা যেত না। এর ফলস্বরূপ রাশিয়া বাল্টিক সাগর অঞ্চলে নতুন ভূমি দখল আর সেই কাঙ্ক্ষিত উষ্ণ জলের বন্দর নিশ্চিত করার জন্য সুইডেনের বিরুদ্ধে এক দীর্ঘ যুদ্ধ শুরু করে। 1700 থেকে 1721 সাল পর্যন্ত চলা বিখ্যাত উত্তরীয় মহাযুদ্ধে জার পিটার প্রথম, যিনি ইতিহাসে পিটার দ্য গ্রেট নামে পরিচিত, সুইডেনকে পরাজিত করেন। এর ফলে তিনি ফিনল্যান্ড উপসাগর সহ আধুনিক এস্তোনিয়া ও লাটভিয়ার ওপর অধিকার প্রতিষ্ঠা করেন। বিজয় নিশ্চিত করার পর পিটার দ্য গ্রেট বাল্টিক সাগরের তীরে এক বিশাল নতুন রাজধানী শহর নির্মাণ শুরু করেন, যার নাম তিনি নিজের নামেই রাখেন সেন্ট পিটার্সবার্গ। অন্যান্য দিক থেকেও তার রাজত্ব খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি 1697 থেকে 1698 সাল পর্যন্ত তার রাজত্বের প্রথম দিকে পশ্চিম ইউরোপে এক লম্বা সফরে যান। সেখানে ঘটে যাওয়া বৈজ্ঞানিক আর প্রযুক্তিগত উন্নতি সম্পর্কে জ্ঞান লাভ করাই ছিল তার উদ্দেশ্য। ফিরে এসে তিনি পশ্চিমে যা দেখেছিলেন তার অনুকরণে রাশিয়ার আধুনিকীকরণ শুরু করেন আর দেশটিকে ইউরোপের অন্যতম প্রধান শক্তিতে রূপান্তরিত করেন। 1725 সালে তার রাজত্ব যখন শেষ হয়, তখন রাশিয়া দীর্ঘকাল ধরে একটা পিছিয়ে পড়া আর দরিদ্র দেশ থেকে এক আন্তর্জাতিক মহাশক্তি হিসেবে উঠে দাঁড়িয়েছিল। পিটারের এই সাম্রাজ্য বিস্তারের চেষ্টাকে 1800 শতাব্দীর শেষের দিকে আরও জোরদার করেন ক্যাথারিন দ্য গ্রেট, যিনি 1762 থেকে 1796 সাল পর্যন্ত শাসন করেছিলেন। তিনি কৃষ্ণসাগরের চারপাশের অঞ্চলে রাশিয়ার ক্ষমতা বাড়াতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে 1768 সালে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় এবং 1774 সাল নাগাদ রাশিয়া আজোভ আর কের্চ শহরের নিয়ন্ত্রণ পায়। এই শক্ত ঘাঁটি থেকে রাশিয়া পরবর্তী দশকগুলোতে তুর্কিদের কাছ থেকে জমি নিয়ে তার দক্ষিণ দিকের সীমানা ধীরে ধীরে বাড়াতে থাকে, ককেশাস, বলকানের উত্তর পূর্ব অংশ আর ক্রিমিয়ান উপদ্বীপে সৈন্য পাঠিয়ে। ক্যাথারিন দ্য গ্রেটের রাজত্বকালে আরও কিছু এলাকা রাশিয়ার দখলে আসে, যা কেবল পোল্যান্ডের বিভাজনের কারণেই সম্ভব হয়েছিল।
18শো শতাব্দীর মধ্যে পোলিশ লিথুয়ানিয়ান কমনওয়েলথ একটা শক্তি হিসেবে সাংঘাতিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, আর 1770-এর দশকের মধ্যে এর 3 শক্তিশালী প্রতিবেশী রাশিয়া, প্রুশিয়া আর অস্ট্রিয়া দেশটিকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার ক্ষমতা অর্জন করে। 1772, 1793 আর 1795 সালে 3 দফায় বিভাজনের মাধ্যমে রাশিয়া ইউক্রেনের বেশিরভাগ অংশ, বেলারুশের প্রায় পুরোটাই, লিথুয়ানিয়া এবং পূর্ব পোল্যান্ডের একটা ছোট অংশও পেয়ে যায়। এই বিশাল আয়তন আর বিপুল জনসংখ্যা রাশিয়াকে মহাদেশের অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে। নেপোলিয়নের যুদ্ধের সময় এর সামরিক ও সাম্রাজ্যিক শক্তির প্রমাণ পাওয়া যায়, যখন মহাদেশীয় শক্তিগুলোর মধ্যে একমাত্র রাশিয়া ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের আগ্রাসন সফলভাবে প্রতিহত করতে পেরেছিল। 1812 সালে ফ্রান্সের আক্রমণের শিকার হওয়া সত্ত্বেও রাশিয়া সফলভাবে তা রুখে দেয়। এর প্রধান কারণ ছিল দেশটির বিশাল আয়তন আর কনকনে শীত, যা আক্রমণকারী ফরাসি সেনাবাহিনীর বেশিরভাগ সৈন্যকে শেষ করে দিয়েছিল। 1815 সালে যখন যুদ্ধ শেষ হয়, রাশিয়া বর্তমান পোল্যান্ডের একটা অংশ আর ফিনল্যান্ডও নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। ফিনল্যান্ডকে যার প্রথম আলেকজান্ডার রাশিয়া থেকে আধা স্বাধীন গ্র্যান্ড ডিউক হিসাবে শাসন করতেন। 19 শতকের শুরুতে কৃষ্ণসাগরের আশেপাশে তুর্কিদের সাথে এবং ককেশাস অঞ্চলের পারস্যবাসী আর স্থানীয় উপজাতিদের সাথে আলাদা আলাদা যুদ্ধ হয়, যার ফলে এই অঞ্চলগুলোতে রাশিয়ার আরও লাভ হয়েছিল। তো বন্ধুরা, দেখলেন তো কিভাবে ছোট ছোট রাজ্য থেকে ধীরে ধীরে কসাক যোদ্ধা, জারদের উচ্চাকাঙ্ক্ষা আর অসংখ্য যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে আজকের এই বিশাল রাশিয়া গড়ে উঠেছে। এর পেছনে রয়েছে দীর্ঘ, রোমাঞ্চকর আর কখনো কখনো নির্মম এক ইতিহাস। আজকের ভিডিও এই পর্যন্তই। রাশিয়ার ইতিহাস নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ধন্যবাদ।